বস, আপনার বিয়ে আর আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন? শুভ্র ফোন থেকে চোখটা সরিয়েই উত্তর দিল। ঈশান হালকা হেসে বলল। হ্যাঁ, এটাই তো নিয়ম। শুভ্র নাক মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল। এরই মধ্যে পাশে ধপাস করে বসে তুর্য শুভ্রর কাঁধে হালকা ধাক্কা মারল। তারপর একেবারে পেশাদার গায়কদের মতন চোখ বুজে হাত নাচিয়ে শুভ্রকে শুনিয়ে শুনিয়ে গিটকিরি দিয়ে গিয়ে উঠল। নৌশা সেজে যাব আমি বন্ধু তোমার বাড়ি, তোমার অঙ্গে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি। তুর্যর শেষ লাইনটা শেষ হতে না হতেই সোফার আরেক পাশে বসে পড়ল রিফাত। রিফাত যেন তৈরিই ছিল শুভ্রকে খেপানোর এমন মোক্ষম সুযোগ সে হাতছাড়া করে কিভাবে। সে তুর্যর পিঠে এক চাপড় বসিয়ে তার চেয়েতেও দ্বিগুণ উৎসাহে আর চড়া গলায় তুর্যর মুখের কড়া কথা কেড়ে নিয়ে পরের লাইন দুটো গেয়ে উঠল। বিয়ার সাজন সাজবে, আমার পাশে বসবে। পুরো ড্রয়িং রুমে তখন বন্ধুদের অট্টহাসি আর হাততালির রোল। ঈশান তখন চুপচাপ বসেছিল, কিন্তু ওদের এমন উন্মাদনা দেখে আর চুপ থাকতে পারল না। শুভ্রর দিকে আর চোখে তাকিয়ে চরম দুষ্টুমি ভরা একটা হাসি দিল। তারপর বিড়ালের মতন খামচি কাটার ভঙ্গিতে নাকে হাত দিয়ে অবিকল বাসর ঘরের লাজুক কোণের মতো চোখ মুখ কুচকে রিফাতকে টেক্কা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আদর দিমু তোমারে বাসরে নিয়া। পরক্ষণেই তুর্য, রিফাত আর ঈশান তিনজনে একসাথে তাল মিলিয়ে ড্রয়িং রুমের ছাদ ফাটানো গলায় কোরাস গেয়ে উঠল। ওগো পরাণের প্রিয়া, আমার ময়না টিয়া, বছর শেষে বাড়ি এসে করিব বিয়া। দিদিদের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শুভ্রাটা ওইখান থেকেই চলে গেছে। পুরো চৌধুরী বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। কেউ হলুদের ডালা গুছাচ্ছে, কেউ ফলের ছুরি হাতে নিয়ে এদিক ওদিক ছুটছে, আবার কেউ আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের সাজটা দেখে নিচ্ছে। তুর্য আর রিফাত দুজনেই হলুদ রঙের পাঞ্জাবি পরে নিয়েছে, দেখতে একদম জমজমাট লাগছে। ঈশানকে অনেকবার বলা হয়েছে পাঞ্জাবি পরার জন্য, কিন্তু সে বরাবরের মতো নিজের মর্জির মালিক। বলা হয়েছে সোজা সাপটা না করে দিয়েছে, সে নিজের পছন্দের পোশাকই পরে নিয়েছে। অন্যদিকে ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে আছে শুভ্র। বসে আছে বললেও ভুল হবে, রাগে রীতিমতো ফুটছে, বারবার বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, মুখটা এমন গোমড়া করে আছে যেন এখনই কেউ কাউকে কামড়ে দেবে। কারণটা খুবই সিম্পল, তাদের ফ্যামিলির নিয়ম গায়ে হলুদের দিন বর আর কনে একে অপরকে দেখতে পাবে না। আর সেই মহান নিয়মের বলি হয়ে পুরো পরিবার রীতিদের বাড়ি চলে গেলেও শুভ্রকে রেখে গেছে বাসায়। শুভ্র মেজাজ তখন অলরেডি অফ। তার উপরে সকাল থেকে একবারও রীতিকে দেখতে পারেনি। মেয়েটা আজ কেমন করে সেজেছে, কি পড়েছে, কতটা সুন্দর লাগছে, কিছুই দেখতে পাচ্ছে না। ফোন বের করে আবার কল দিল সে, একবার, দুইবার, তিনবার, চারবার, কিন্তু কোনো লাভ হলো না। রীতি ফোনই ধরছে না। শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। ফোনটা সোফার উপরে ছুঁড়ে ফেলে মাথার চুলে হাত চালিয়ে বিরক্ত গলায় বিড়বিড় করে বলে, ওকে, ভেরি গুড। আমার ফোন ধরার টাইম নেই ম্যাডামের। আবার ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকালো। কোনো কল ব্যাক নেই, কোনো মেসেজ নেই। শুভ্র এবার দাঁত খিঁচিয়ে বলে, আমার ফোন ধরিস না, কাল রাতে বোঝাবো আমি কি জিনিস। এত অ্যাটিটিউড দেখাস, তোরে যদি কাঁদিয়ে না ছাড়ছি আমিও সাইফান শুভ্র চৌধুরী না। কথাটা বলে আবার কল দিল। ফোনটা এবার বাজতেই থাকলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। শুভ্র রাগে মাথা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো, অথচ রাগের আড়ালে বুকের ভেতরে অন্য এক অস্থিরতা কাজ করছে। সত্যি বলতে রাগটা হৃদির উপরে না, রাগটা এই কারণে যে আজ তার বউটা নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছে, আর সে দেখতে পাচ্ছে না। আর এই ব্যাপারটাই শুভ্রর কাছে একদম টলারেট হচ্ছে না। অন্যদিকে দিদিকে ঘিরে রেখেছে শুভ্রা, পাখি আর মিহি। পার্লার থেকে সাজিয়ে আনার যেন তাকে চেনাই দায় হয়ে গেছে। পরনে হলুদ রঙের সবুজ পাড়ের শাড়ি, সারা শরীর জুড়ে কাঁচা কাঁচা গাঁদা ফুল আর টাটকা লাল গোলাপের গয়না, মাথার পেছনে নিখুঁত করে বাঁধা খোপা, তার উপরে গাঢ় সবুজ ঘোমটা, চোখের কাজল টানা, ঠোঁটে হালকা রং,
মুখ ভর্তি লাজুক আভা। অনেকেই বলে বেশি সাজলে সৌন্দর্য চাপা পড়ে যায়, কিন্তু সেই কথা সবার ক্ষেত্রে খাটে না। হৃদিকে আজ এতটাই সুন্দর লাগছে যে আশেপাশের সব মেয়ের মাঝেও সে আলাদা করে চোখে পড়ে যাচ্ছে, যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো রাজকন্যা। শুভ্রা তো একের পর এক ছবি তুলেই যাচ্ছে, কখনো হৃদিকে দাঁড় করিয়ে, কখনো ফুলের ছুরি হাতে নিয়ে, আবার কখনো হাসতে বলে। উপর থেকে একের পর এক কল করে যাচ্ছে শুভ্র, কিন্তু শুভ্রা ইচ্ছে করেই ধরছে না, একটু জ্বালাক তার ভাইটাকে। পাখিও ফোন হাতে ব্যস্ত, নানা অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। পুরো বাড়িটা সন্ধ্যার আলোয় যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। চারিদিকে ঝলমলে লাইট, ফুলের সাজ, মানুষের কোলাহল। বক্সের শব্দে পুরো উঠোন কাঁপছে। ছোট ছোট ছেলেমেয়েরা ইতিমধ্যে নাচ গান শুরু করে দিয়েছে। কেউ গান ধরছে, কেউ আবার তাল মেলাচ্ছে। তবে এই আনন্দের মাঝেও হৃদির মনটা কেমন যেন অস্থির। সারাদিনে শুভ্রর সাথে একটা কথাও বলা হয়নি, ফোনটাও রুমে পড়ে আছে, আর তাকে ঘিরে সবাই এমনভাবে বসে আছে যে একা হওয়ার সুযোগই মিলছে না। হৃদির মুখটা একটু গম্ভীর হতে দেখে শুভ্রা দুই গাল টেনে দিয়ে বলে, ওলে আমার ভাবিটা বুঝি মন খারাপ করে বসে আছে, আমার ভাইয়ার সাথে কথা বলতে পারছে না, তাই না? পাশ থেকে পাখি ছবি তুলতে তুলতেই হেসে বলে, এই যে মুখটা দেখ, একদম ধরা খেয়ে গেছে, সারাদিন কথা না বলতে পেরে অবস্থা খারাপ। রীতি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। মিহি তখন দুষ্টু হাসি দিয়ে বলে, এই শোন একটা কথা, অনেক টিকটকে ক্যাপশন দেখেছি, বাসর রাত মানে ছেলেদের শান্তির রাত আর মেয়েদের কষ্টের রাত, এটা কি সত্যি? শুভ্রা সঙ্গে সঙ্গে মিহির পিঠে হালকা একটা কিল বসিয়ে বলে, চুপ কর লুচ্চা বেটি, সব কথায় নাক গলাতে হবে তোর। মিহি মুখ ফুলিয়ে বলে, আমি তো শুধু প্রশ্ন করলাম। পাখি হেসে ওঠে। তোর প্রশ্নগুলোও না এক নম্বরের বিপজ্জনক। তাদের কথার আশেপাশে থাকা কয়েকজন মেয়েও হেসে ওঠে, আর লজ্জায় রীতির গাল দুটো টুকটুকে লাল হয়ে যায়। তাদের হাসাহাসির মাঝেই হঠাৎ আবার বেজে উঠল শুভ্রার ফোন। চারপাশে তখন গান বাজছে, মেয়েদের হাসির শব্দে পুরো ঘর মুখরিত। শুভ্রা অন্যমনস্ক ভঙ্গিতে ফোনটা হাতে নিল, স্ক্রিনে চোখ পড়তেই ভ্রু নাচিয়ে তাকালো। আবারও শুভ্র। পাশে বসে থাকা হৃদির চোখও স্ক্রিনে গিয়ে আটকালো। মুহূর্তেই তার বুকের ভিতরটা ধক করে উঠল। সারাদিন ধরে একটাও কথা বলতে পারেনি শুভ্রর সাথে। নিজের ফোনটাও রুমে পড়ে আছে। মানুষটা কতবার কল দিয়েছে কে জানে। ভাবতেই বুকের ভিতরে কেমন একটা অপরাধবোধ কাজ করলো। সে চুপচাপ শুভ্রার দিকে তাকালো। চোখ দুটো এমনিতেই কাজলে ভরা ছিল, তার উপরে সারাদিন ক্লান্তি আর অপেক্ষা মিশে ছলো ছলো করে উঠেছে। কিছু বলল না, কিন্তু তার সেই অসহায় চাহনি দেখে শুভ্রা বুঝে গেল মেয়েটা শুভ্রার সাথে কথা বলতে চাইছে। শুভ্রা আর দুষ্টুমি করলো না, ঠোঁট কামড়ে কলটা রিসিভ করে কাটে তুলল। ওপাশ থেকে সাথে সাথেই ভেসে এলো শুভ্রর ভারী গম্ভীর আর স্পষ্ট বিরক্ত কণ্ঠ। থাপ্পড় চিনিস তুই? শুভ্রা আটকে উঠল। ভাইয়া 10 বার ফোন দিয়েছি, একবারও ধরার নাম নেই। কি করছিলি এতক্ষণ? কথাগুলো বলার সময় শুভ্রর গলায় এমন একটা চাপা রাখছিল যেন সামনে পেলে সত্যিই দুটো ঝাড়ি দিয়ে দিত। শুভ্রা শুকনো ঢোক গিলে বলে, ইয়ে মানে ভাইয়া আসলে ছবি তুলতেছিলাম। ওপাশ থেকে সাথে সাথে উত্তর এলো, ছবি তুলছিলি তো হাত ভাঙা ছিল নাকি? ফোন ধরতে সমস্যা কোথায় ছিল? পাশে বসা পাখি মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। মিহি তো প্রায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। শুভ্রা এবার মিনমিন করে বলে, সরি ভাইয়া। বাড়ি আয় আগে, তারপর তোর সরি বের করছি। গম্ভীর গলাতেই কথাটা বলে শুভ্র। হৃদির ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। শুভ্রা এবার প্রসঙ্গ পাল্টানোর জন্য তাড়াতাড়ি বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি দরকার? কয়েক সেকেন্ড নীরবতা, তারপরে শুভ্রর গলা আগের চেয়েও ভারী হয়ে এলো। হৃদি কোথায়? মাত্র 2টা শব্দ, কিন্তু শব্দ 2টার ভেতরে সারা দিনের অপেক্ষা, বিরক্তি আর অস্থিরতা মিশেছিল। হৃদির বুকটা আবার ধক করে উঠল। শুভ্র আবার দাঁতের দাঁত চেপে বলে, ওইটাকে বল আমার ধৈর্যের লিমিট শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকে কল দিচ্ছি, ম্যাডামের কোনো খবর নেই। ফোন রুমে রেখে ঘুরছে না ইচ্ছে করে ধরছে না, ওইটা আমি পরে বোঝাবো। একটু থেমে আবার বলে, আর শোন, আমার হাতে মায়ের খাইতে না চাইলে 5 মিনিটের মধ্যে ও যেন আমাকে কল দেয়। আই এম নট জোকিং। শুভ্রার সামনে বসে থাকা হৃদির মুখটা লাল হয়ে উঠল।
পাখি চোখ টিপে তার দিকে তাকালো। মিহি মুখ চেপে হাসতে হাসতে বলে, উফ, দিদির জন্য দেখি ভাইয়ার অবস্থা পুরাই ক্রিটিক্যাল। শুভ্রা কল কেটে দিল। হৃদির বুকটা কেঁপে উঠল। সে যেন অস্থিরতাটা আরও বেড়ে গেল। পাশে বসে থাকা শুভ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির কাঁধে হাত রাখল। তারপরে হালকা গলায় বলল, যা রুমে গিয়ে কথা বলে আয়, আমার ভাইটাকে আর বেশি পাগল করিস না। চারপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা খিলখিল করে হেসে উঠল। রীতি লজ্জায় মাথা নিচু করে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকেই দরজা বন্ধ করে সে বিছানার দিকে ছুটতে গেল। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিতেই পাওয়ার অন করলো। পর মুহূর্তেই তার চোখে থমকে গেল। স্ক্রিনে ভেসে উঠেছে 208টা মিসড কল, সবই শুভ্রের নাম্বার থেকে। হৃদির বুকটা ধক করে উঠল, আঙুল কেঁপে উঠল। মানুষটা যে সত্যিই ভীষণ রেগে আছে সেটা বুঝতে আর 1 সেকেন্ডও লাগলো না। সে অনেক কষ্টে নিজেকে সামলে ফোনটা ডায়াল করলো। মাত্র 2 সেকেন্ড, তারপরেই রিসিভ হয়ে গেল। যেন ওই পাশের মানুষটা শুধু এই কলটারই অপেক্ষায় ছিল। হৃদি থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে ফোনটা কানে তুলল। ওপাশে থপথপে শুধু শ্বাসের শব্দ, ভারী গভীর অস্থির। কিছুক্ষণ দুজনেই চুপ, যেন কথা নয়, একে অপরের নিঃশ্বাসই বুঝতে চাইছে। তারপরে শুভ্র ধীরে গম্ভীর গলায় বলে উঠল, সারাদিন কতবার কল দিয়েছি আপনাকে? হৃদির গলা কেঁপে উঠল। সে খুব আস্তে বলে, 208টা। শুভ্র আবার বলে, আপনি কি একটা বারও কল ধরেছেন? না। একটু থেমে আবার প্রশ্ন আসে। ওয়াই? হৃদি ঠোঁট ভিজিয়ে নেয়, কণ্ঠ ভাঙা ভাঙা হয়ে আসে। ফোন রুমে ছিল, আমি নিচে ছিলাম, কেউ যেতে দেয়নি, আই এম সরি। ওপাশে আবার নীরবতা। তারপরে শুভ্র গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলায় বলে, ভিডিও কল দিচ্ছি। বলেই শুভ্র ফোন কেটে ভিডিও কল দিল। হৃদি নিজের মুখটা স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে সামনে গেল। ওপাশে শুভ্রের ঘরের বাতিটা মৃদু জ্বলছে। শুভ্র হৃদির দিকে প্রথম স্বাভাবিক চোখে তাকালো, কিন্তু এক মুহূর্তে তার চোখের মনি স্থির হয়ে এলো আর দৃষ্টিজোড়া হয়ে উঠল বিপজ্জনক রকমের নিশালো। হৃদির মাথায় গাঢ় গোলাপ আর গাঁদা ফুলের টিকলি, কানের দুল, গলার হার আর ঠোঁটের লিপস্টিক মাখা মায়াবী রূপ দেখে শুভ্রর গলা শুকিয়ে গেল। সে ধীর স্থির কণ্ঠে অস্ফুট স্বরে বলে, মাশাআল্লাহ, আমার বউটাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি লজ্জায় এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। শুভ্রর গলা দিয়ে একটা খসখসে হাসির শব্দ বেরিয়ে এলো, যা হৃদির শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে নিয়ে গেল। শুভ্র অগোছালো হয়ে নিজের মাথার চুলগুলোকে এক ছটকায় পিছনের দিকে সরিয়ে দিয়ে বলে, ওরে আমার লাজুকি বউটা দেখে আবার লজ্জাও পায়। তা ম্যাডাম, আপনি কি জানেন আপনার এই সৌন্দর্য আমাকে ভিতর থেকে পাগল করে দিচ্ছে? আমার বুকের ভেতর যে ঝড় তুলে দিচ্ছে, তাতে আমি পুরো এলোমেলো আর অগোছালো হয়ে যাচ্ছি। বলেই শুভ্র প্রচণ্ডভাবে ঘামতে শুরু করলো। চোখের মনি লাল হয়ে উঠল তার, আর বসে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। হৃদির এই রূপ দেখার পর আর নিজেকে কেমন যেন বন্য আর পাগল পাগল লাগছে। সে নিজের শার্টের কলারটা 2 আঙুল দিয়ে টেনে একটু ঢিলে করে নিল এবং অস্থিরতায় বারবার নিচের ঠোঁট কামড়ে ধরে ফোনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তেজিত স্বরে বলে, মাফ কর বউ, তোর এই সৌন্দর্য দেখার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। আই এম জাস্ট লুজিং মাই মাইন্ড, ইট ইজ ড্রাইভিং মি ক্রেজি। আর 1 সেকেন্ড যদি তুই এভাবে আমার সামনে থাকিস, তবে আমি কাল রাত পর্যন্ত ধৈর্য ধরতে পারবো না। ভাই শোনা, আমার এই অবস্থা করার জন্য সব কাল রাতে সুদে আসলে উসুল করে নেব। বলেই কলের লাইন কেটে গেল। হৃদি স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কি হলো? শুভ্র কেন এইভাবে হুট করে কল কেটে দিল? সন্ধ্যা 7টার সময় ফ্লাইটে উঠল নির্বাণ। বিমানের ফার্স্ট ক্লাস কেবিনে শরীর এলিয়ে চোখ বন্ধ করলো সে। আজ সে যাচ্ছে, হয় কাউকে ছিনিয়ে আনতে, নয়তো কাউকে চিরতরে শেষ করে দিতে। তার জেদ চেপেছে, যে কোনো একটা করেই সে ছাড়বে। চোখ দুটো বন্ধ করেই ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, আসছি আমি, নরক যন্ত্রণার জন্য রেডি থাক। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। নির্বাণ বিরক্তি নিয়ে চোখ খুলল। স্ক্রিনে নামটা দেখেই তার চোয়াল শক্ত হয়ে গেল। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো,
স্যার, আপনি এসেছেন, এই খবরটা গোপন রাখতে হবে। শুভ্র যদি কোনোভাবে জানতে পারে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর ওর বিয়ের সময়, আপাতত কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তাড়াহুড়ো করলে আপনি জিততে পারবেন না। নির্বাণ দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠল। তোরা কথা বলবি না তো? আমি বাংলাদেশে প্রেম করতে যাচ্ছি না যে নাটক করব। কাউকে শান্তিতে বিশ্রাম দিতে যাচ্ছি। ওপাশ থেকে একটা কাপা কাপা গলায় বোঝার চেষ্টা করলো। স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভুল পদক্ষেপ নিলে আপনি ধরা খেয়ে যাবেন। শুভ্রর পরিচয় তো জানেন, ও শান্ত বাঘের মতো। যখন শান্ত থাকে তখন লোকটাকে দেখাই যায় না, কিন্তু একবার খেপে গেলে পুরো শহর কেঁপে ওঠে। বড় সাহেব অনেক কষ্টে আপনাকে জেল থেকে বের করেছে, তাই ধৈর্য ধরে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে। এত ঘ্যান ঘ্যান শুনে নির্বাণের চোখের মণি আগুনের মতো জ্বলে উঠল। সে অস্থিরভাবে নিজের চুল ভেতরে দিয়ে চালিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। নির্বাণ হিসিয়ে বললেই সে ফোনটা আছাড় মারার মতন করে কেটে দিল। রাগের আর বুড়ের খাঁচা ওঠানামা করছে। ও ভয় পাবে? ওর মতো শিকারী বাঘের ভয় কিসের? পৃথিবী শুধু পুরো পৃথিবী ওকে দেখে কাঁপবে, এই ভাবনাটা তাকে আরও অস্থির করে তুলল। জানলা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে নির্বাণ হাতের মুষ্টিবদ্ধ করে হাতের দিকে তাকালো। তার শিরাগুলো ফুলে উঠেছে। সে নিশ্চিত এবার শুভ্রর সব দম্ভ এই ধুলোয় মিশিয়ে যাবে। তোর জামাই হবে আস্ত মোটা, পেট থাকবে ঠোলের মতো, হাঁটতে বের হলে সবাই বলবে এই যে এটা শুভ্রার মুটকা জামাই না। কথাটা বলেই মিহি তার কোমরে দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। শুভ্রা তার দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর তোর জামাই হবে একদম টাকলা। রাস্তা দিয়ে হাঁটলে সবাই আঙুল দেখিয়ে বলবে ওই যে মিহির টাকলা জামাই। দেখ মাথাটা কেমন বাতির মতো চকচক করছে। স্টেজের এই কোনায় দাঁড়িয়ে মিহি আর শুভ্রা নিজেদের মধ্যে মিষ্টি ঝগড়ায় মেতে উঠেছে। পুরো অনুষ্ঠান বাড়িরই তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছে। মিনির হঠাৎ শয়তানি বুদ্ধি দিয়ে শুভ্রকে ধরতে দৌড় দিল। শুভ্র হাসতে হাসতে শাড়ির কুচি সামলে শাড়ির দিকে দৌড় শুরু করলো। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বাড়ির দামি দামি গাড়িগুলো সারি সারি লাইনে এসে রীতিদের বাড়ির সামনে দাঁড়ালো। ঈশান, রিফাত আর তুর্যর দলবল গাড়ি থেকে নেমে রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। শুভ্রা পিছন দিকে মিহিরের দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে আচমকা ঈশানের সঙ্গে ধাক্কা খেল। ঈশান হঠাৎ টাল সামলাতে না পেরে পিছনের দিকে ঠাস করে পড়ে গেল, আর শুভ্রাও গিয়ে ঈশানের বুকের উপরে আছড়ে পড়ল। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে কেউই কিছু বুঝে ওঠার সাহস পেল না। এক অপ্রস্তুত মুহূর্তে আমাদের ঠোঁট অপরের সঙ্গে যেন লেগে গেল। দুইজনের শরীরেই যেন মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। চারপাশে দাঁড়ানো সবাই বিস্মিত চোখে তাদের দিকে তাকিয়ে রইল। শুভ্রা কি ঘটেছে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি ঈশানের উপর থেকে উঠে শাড়ির কুচিটা ধরে পুনরায় দৌড়েই বাড়ির ভিতরে চলে গেল। পিছন থেকে রিফাত আর তুর্য হাসতে হাসতে পেটে খিল ধরেই যাওয়ার মতো অবস্থা। এদিকে ঈশানের কোমরে যে ব্যথাটা লেগেছে তা যেন তার পুরো পুরুষত্ব আর ইগোকে চোরমার করে দিচ্ছে। যেটুকু সে মাটিতে বসেই কোমরে হাত দিয়ে কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, আমার কোমর, মনে হচ্ছে কোমরের হাড় দুটোই দুটুকরো হয়ে গেছে। তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ভালোই তো, ফ্রিতে একটা পুরো সিনেমার সিন দেখে ফেললাম। রিফাতও হেসে কুটি কুটি হলো। একদম ঠিক বলেছিস। কি সুন্দর এন্ট্রি ছিল দেখেছিস? শুভ্র দৌড়ে এলো, গিয়ে সোজা ঈশানের উপর পড়ল, তারপর এমন লজ্জা পেল যে দৌড়ে পালিয়ে গেল, একদম সিনেমার প্রথম দৃশ্যের নায়িকার মতো। ঈশান বিরক্তি মুখে তাদের দিকে তাকালো। জানি না ওই শুভ্রা আমার সঙ্গে কিসের শত্রুতা, বিশেষ করে আমার কোমরের সঙ্গে। আমি নিশ্চিত ও মনে মনে শপথ নিয়েছে আমার কোমর একদিন না একদিন ভেঙেই ছাড়বে। কথাটা বলতেই তুর্য আবারও হো হো করে হেসে দিল। কোমরটা এখনো অক্ষত আছে তো ভাই? চুপ করো। ঈশানের ধমক শুনে রিফাত আর তুর্য আরও জোরে হেসে উঠল। শেষমেশ হাসতে হাসতেই ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ঈশান তার হাত ধরে উঠে দাঁড়ালো। শার্টে হালকা ধুলো লেগেছে। বিরক্ত মুখে ধুলোটা ছেড়ে জামাটা ঠিক করলো। এরই মধ্যে বাড়ির সামনে
অতিথিদের ভিড় আরও বেড়ে গেছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ, আলো, হাসি আর কোলাহলে মুখর পুরো জায়গা। তিনজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের সামনে এসে রিফাতি তাদের চোখের সামনে ভেসে উঠল রঙিন সাজসজ্জায় মোড়া পুরো অনুষ্ঠান স্থল। চারপাশে ব্যস্ততা, আনন্দ আর উৎসব, আর আমেজে জমে উঠেছে পরিবেশ। ওদিকে শুভ্রা লজ্জায় দৌড়ে রুমে ঢুকে গিয়ে বুকের ভেতরটা যেন এখনও ধুকপুক করে চলেছে। এক হাত বুকের উপরে চেপে ধরে দ্রুত শ্বাস নিতে লাগলো সে। কেমন অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। সব কিছু এত দ্রুত এগোচ্ছিল আর সে যে এখনও বিশ্বাসই হচ্ছে না। ভাবতেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। এদিকে রিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সবটা কাজ শেষবারের মতো করে নিচ্ছিল। শুভ্রাকে এইভাবে ফোপাতে হাঁপাতে দেখে রুমে ঢুকে অবাক হয়ে যায় ওই শেয়ার জন্য। কি হয়েছে তোর? এভাবে কুকুরে দৌড়ানি খাওয়া মানুষের মতো দৌড়ে আসলি কেন? শুভ্রা দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মুখের অস্থিরতা লুকিয়ে জোর করে হাসি টেনে বলল, কিছু হয়নি রে, পরে বলবো। এখন চল, তোর জন্য হলুদ চলে এসেছে।